আচ্ছা, আজকে যেটা করবো সেটা হচ্ছে আমরা পরমাণুর ভিতরে আজকে যাব। পরমাণুর ভিতরে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। তো ইলেকট্রন বিন্যাস আমরা ক্লাস 8-এ শিখেছি, ওটা নিয়ে আমাদের এই মুহূর্তে আলোচনার ব্যাপারে নয়। আমরা যেটা করবো সেটা হচ্ছে নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। তো পরমাণু নিউক্লিয়াসে দুখানা কণা থাকে, একটা হচ্ছে প্রোটন কণা, একটা হচ্ছে নিউট্রন কণা। তাই প্রোটন কণা হচ্ছে পজিটিভলি চার্জ পার্টিকেল, অর্থাৎ ধনাত্মক তড়িৎধর্মী কণা, আর নিউট্রন কণা হচ্ছে নিস্তড়িত কণা। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা থাকে কিভাবে। এদের মধ্যে সবসময় একটা প্রচণ্ড শক্তি কাজ করে, যে শক্তিটা এই নিউট্রন এবং প্রোটনকে নিউক্লিয়াসের মধ্যে শক্তভাবে আটকে রেখে দেয়। সেই শক্তিটাকে বলা হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তি বা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। তো এই বন্ধন শক্তি বিষয়টা আমরা জানবো, যে বন্ধন শক্তিটা কিভাবে এলো, কেন এটা কাজ করে, সেটা সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, মনে করলাম তাহলে আজকে আমরা এটা পড়াবো, সেটা হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তি, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। তো এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব, নিউক্লিয় বন্ধন শক্তি নিয়ে। মনে করলাম একটা অ্যাটম আছে XAZ। এই অ্যাটমটা ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে তোমার A, আর পরমাণু ক্রমাঙ্ক কত? এটা হচ্ছে Z। পরমাণু ক্রমাঙ্ক Z মানে এর মধ্যে প্রোটন সংখ্যা কত আছে এটা আমরা আন্দাজেই বলতে পারি, এটা খুব সহজেই বলতে পারি, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা Z। প্রোটন সংখ্যা যদি Z হয় তাহলে নিউট্রন সংখ্যা কত আছে এটাও আমরা বলতে পারি। নিউটন সংখ্যা হচ্ছে A-Z, কারণ A মানে হচ্ছে নিউটন প্লাস প্রোটন, সেখান থেকে প্রোটনটাকে বাদ দিলেই নিউটন সংখ্যাটা বেরিয়ে যাবে। এবারে একটা জিনিস আমি হিসেব করছি এইভাবে, আমি একটা প্রোটনের ভর নেব আর একটা ইলেকট্রনের ভর নেব। একটা কথা বলি, এই যে ভর নেব বলছি, এখানে কিন্তু ভরের একটা স্পেশাল ইউনিট আছে, মানে একক আছে, এটাকে বলা হয় AMU, পুরো নাম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট বা পারমাণবিক ভর একক। হ্যাঁ, এই পারমাণবিক ভর একক ইউনিটে কিন্তু আমরা কাজটা করব, AMU, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, মনে করলাম একটি প্রোটনের ভর MP, AMUটা আমি আর উল্লেখ করছি না, একটি প্রোটনের ভর MP এবং একটি নিউট্রনের ভর MM হলো। তাহলে এখানে কটা প্রোটন আছে? Z খানা প্রোটন আছে। তাহলে একটা প্রোটনের ভর যদি MP হয় তাহলে Z খানা প্রোটনের ভর কত হবে? ZMP। সুতরাং প্রোটনের মোট ভর, আমার বেরোচ্ছে ZMP। Z ইন্টু MP, কিন্তু একটা প্রোটনের ভর MP, তাহলে Z খানা প্রোটনের ভর হচ্ছে ZMP। তাহলে মোট নিউটনের ভর কত? সুতরাং নিউট্রনের মোট ভর, সেটা হচ্ছে একটা নিউটনের ভর হচ্ছে Mn, তাহলে নিউটন আছে কত? A-Z খানা, তাহলে মোট নিউটনের ভর হচ্ছে A-Z ইন্টু Mn। তাহলে এবার এটা হচ্ছে মোট প্রোটনের ভর, এটা হচ্ছে মোট নিউটনের ভর, তাহলে দুটোকে যোগ করলে আমরা টোটাল নিউটন প্রোটনের ভর পাবো। তাহলে সুতরাং নিউক্লিয়াসের ভর, কারণ নিউক্লিয়াসটা নিউটন প্রোটন নিয়েই তৈরি, নিউক্লিয়াসের ভর ক্যাপিটাল M ইকুয়াল টু M ফর মাস, এই অর্থে ধরা হচ্ছে ZMP প্লাস A-Z Mn হলো। অঙ্ক বলছে বা তোমরা যেটা পড়ে এসছো যে ভর কখনো পরিবর্তন হয় না, অর্থাৎ তাই যদি হয় তাহলে এই ক্যাপিটাল M এর সঙ্গে ক্যাপিটাল এটা সমান, কারণ ভর সংখ্যা আর নিউক্লিয়াসের ভর আমরা একই ধরি। এটা যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যে অক্সিজেন একটা পরমাণু আছে, অক্সিজেন কি করে লেখে না O16 8, এই যে
O16 তাহলে আমি যদি এখন বলি যে একটা অক্সিজেন পরমাণুর ভর কত, আনসার আসবে হচ্ছে 16 গ্রাম। এটা তো আমরা পড়ে থাকি। তাহলে এটা কি, এটা মানে হচ্ছে তোমারও ভর সংখ্যাকেই ধরে নেওয়া হয়। একটা কার্বন পরমাণু, এটা কার্বনকে লেখা হয় এইভাবে C12 6, তাহলে এটা কার্বন পরমাণু ভর কত, 12 গ্রাম, এরকম ধরে নেওয়া হয়ে থাকে। তাহলে এটা তার মানে একটা পরমাণু নিউক্লিয়াসের ভরটাকেই তার ভর সংখ্যার সঙ্গে সমান ধরে কাজটা করে নেওয়া হয়। কিন্তু বাস্তবে একটা জিনিস জেনে রেখে দাও, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাস্তব ক্ষেত্রে কখনোই এ আর এম সমান নয়, কখনোই এ আর এম সমান নয়। অর্থাৎ এই নিউট্রন এবং প্রোটনের মোট ভরটাকে যোগ করলে যে ভরটা পাওয়া যাচ্ছে সেই ভরটার সঙ্গে কখনো ভর সংখ্যার মান সমান হতে পারে না এবং কোনো দিনও হয় না। There must be a difference in mass between the mass of the nucleus and the atomic mass number। অর্থাৎ এখানে নিউক্লিয়াসের ভরের সঙ্গে ভর সংখ্যার সর্বদা একটা ভরের পার্থক্য থাকবে। এই পার্থক্যটাকে বলা হয় ভর ত্রুটি বা ভর ঘাটতি। পরীক্ষায় প্রশ্ন আসে ভর ত্রুটি বা ভর ঘাটতি বলতে কি বোঝো? আনসারটা হচ্ছে প্রোটন এবং নিউটনের মোট ভরের সঙ্গে ভর সংখ্যা, পরমাণু ভর সংখ্যার যে ভরের পার্থক্য সেটাকে আমরা বলি হচ্ছে ভর ত্রুটি বা ভর ঘাটতি। এবারে একটা কথা আসছি, তাহলে দেখলাম যে এদের মধ্যে ভরের একটা ডিফারেন্স রয়েছে। আইনস্টাইনের বিখ্যাত একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে E=mc²। তোমরা এই সমীকরণটা যদি শুনেছো কথাটা, কিন্তু মানেটা অনেকে হয়তো জানো না, আমি বলে দিচ্ছি। E=mc² কে একটু মডিফাই করা যায়, E=actually ΔM × c²। এই ΔM × c² মানে হচ্ছে ΔM মানে হচ্ছে ভরের পরিবর্তন। অর্থাৎ বলছে যে কোনো বস্তুর মধ্যে যদি ভরের পরিবর্তন হয়, তাহলে এই ভরের পরিবর্তনের ফলে যতটুকু পরিবর্তন হচ্ছে তাকে c² দিয়ে মাল্টিপ্লাই করলে সমতুল্য পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে নিউক্লিয়াসের ভরের সঙ্গে ভর সংখ্যা, পরমাণু ভর সংখ্যা কিন্তু একটা ভরের পরিবর্তন ঘটছে। তাহলে এই ভরের পরিবর্তন হচ্ছে ভর ঘাটতি। তাহলে ভর ঘাটতি বা ভর ত্রুটি যাই বলবে না কেন, সেটা হচ্ছে ΔM A/m ডিফারেন্স এ, এটাকে ডিফারেন্স সাইন বলা হয়, যেটা বড় তার থেকে মাইনাস করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এম এ থেকে বড়, সেক্ষেত্রে m-a হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে এটা m এর থেকে বড় হয়, তখন সেক্ষেত্রে a-m হবে। যাই হোক, তাহলে ΔM হচ্ছে, যদি এটা বসিয়ে দেওয়া হয়, ZMP প্লাস a-ZMN, এই যে m এর ভ্যালুটা বসালাম মাইনাস a। তাহলে এই যে ভরের পার্থক্যটা হলো, এই ডিফারেন্সটাকে আমি যদি c² দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করে দিই, তাহলে ΔM × c² হলো ZMP প্লাস a-ZMN মাইনাস a × c²। এইটাই হলো নিউক্লিয় বন্ধন শক্তি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এক্সপ্রেশন, নিউক্লিয় বন্ধন শক্তি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে স্যার নিউক্লিয় বন্ধন শক্তি বলছি কেন? কারণ এই ভর ঘাটতির ফলে যে শক্তিটা উৎপন্ন হলো, সেটার ফাংশনটাই হচ্ছে, কাজই হচ্ছে নিউক্লিয়াসের যে কণাগুলো আছে প্রোটন নিউট্রন, তাকে একত্রে ধরে রাখবে। কেন? কারণ ভর ঘাটতিটা কাদের মধ্যে হলো? নিউট্রন প্রোটনের মাসের সঙ্গেই তো ভর সংখ্যার পরিবর্তনটা হলো। সেই জন্য এই শক্তিটা কেবলমাত্র নিউক্লিয়াসের মধ্যেই আবদ্ধ থাকে। একটা কথা বলি, এটা হচ্ছে যে এই যে বাইন্ডিং এনার্জি, যে সমস্ত নিউক্লিয়াসের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি যত বেশি হয়, দে আর মোর স্টেবল নিউক্লিয়াস ইন দ্য নেচার। তারা কিন্তু প্রকৃতিতে ততটাই সুস্থিত হয়। পিরিয়ডিক টেবিলের সামনের দিকে যে নিউক্লিয়াসগুলো বসে রয়েছে, তাদের ক্ষেত্রে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি কিন্তু ভ্যালু অনেক বেশি, এবং সেই জন্য এরা হচ্ছে স্টেবল। অপরদিকে পিরিয়ডিক টেবিলের শেষের দিকে যারা বসে আছে, অর্থাৎ রেডিয়াম, থোরিয়াম, অ্যাক্টিনিয়াম, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, নেপচুনিয়াম, এগুলো, এই মৌলগুলোর ক্ষেত্রে কিন্তু বাইন্ডিং এনার্জি অনেক কম। ফলে এই নিউক্লিয়াসগুলো হচ্ছে আনস্টেবল এবং সহজেই বিঘটিত হয়, তাই এরা তেজস্ক্রিয়। বোঝা গেল? তাহলে এই ক্যালকুলেশনটা একবার দেখে নিতে হবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, নিউক্লিয় বন্ধন শক্তি। বেশ, এইবারে
যেটা আমরা আলোচনা করব, বন্ধন শক্তি আমরা আলোচনা করে ফেলেছি। এবার হচ্ছে এই বন্ধন শক্তিকে ভেঙে আমরা পরমাণুর যে কণাগুলো সেটা কি করে আলাদা করতে পারি, এই বিষয়ে একটা প্রসেস রয়েছে। সেই প্রসেসটা নাম হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া। নিউক্লিয় বিক্রিয়ার দু রকমভাবে ঘটানো যায়, একটা হচ্ছে নিউক্লিয় বিভাজন আর একটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। তো একটা কথা আমি বলবো, প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন, এই নিউক্লিয় বিভাজনকে ইংরেজিতে বলা হয় নিউক্লিয়ার ফিশন বলা হয়, নিউক্লিয়ার ফিশন। তো বিষয়টা কি, বিভাজন মানে হচ্ছে ভেঙে যাওয়া। কে ভেঙে যাবে? এখানে কি করা হয়, তোমরা মেলাতে গেছো, মেলাতে একটা ইভেন্ট দেখা যায়, একটা জিনিস, একটা খেলা দেখা যায়, সেটা হচ্ছে যে ওই বেলুন সাজানো থাকে আর বন্দুকে দিয়ে টিপ করে গুলি দিয়ে বুলেট দিয়ে বেলুনটাকে ফাটাতে হয়। যে এইখানে বিষয়টা সেরকমই অনেকটা। এখানে একটা নিউক্লিয়াসকে টার্গেট হিসেবে সেট করা থাকে, ভারী নিউক্লিয়াসকে একটা টার্গেট হিসেবে সেট করা থাকে। সেই টার্গেট মনে করো, ধরো হচ্ছে ইউরেনিয়াম 235-92, এটা একটা ভারী নিউক্লিয়াস, এটা হচ্ছে সেট করা থাকে অ্যাজ এ টার্গেট। এবার এইটা হচ্ছে কিন্তু তেজস্ক্রিয় নিউক্লিয়াস অবশ্যই। এবার কি হয় যে এই নিউক্লিয়াসটার ওপর তীব্র গতিসম্পন্ন একটা কণাকে ছেড়ে দেওয়া হয়। যেমন আমরা বুলেটটা গিয়ে ধাক্কা মারি বেলুনটাতে, তখন বেলুনটা ফেটে যায়, ঠিক তাই এখানে একটা তীব্র গতিসম্পন্ন কণাকে ছেড়ে দেওয়া হয়। যেমন হচ্ছে সেই কণাগুলো যেমন হচ্ছে তোমার ধরো নিউট্রন, আলফা হতে পারে, প্রোটন হতে পারে, সেরকম একটা যন্ত্র আছে। একটা কথা বলি এই জিনিসটা, এই যন্ত্রটার নাম হচ্ছে সাইক্লোট্রন বলে একটা যন্ত্র আছে। এগুলো জেনে রাখো, এগুলো হয়তো আমাদের ক্লাসের মধ্যে নেই, কিন্তু জেনে রাখো এটা হচ্ছে সাইক্লোট্রন বলে একটা যন্ত্র আছে। সেই যন্ত্রটা হচ্ছে পার্টিকেল অ্যাক্সিলারেটর, অর্থাৎ এই যন্ত্রের মধ্যে কি হয়, নিউট্রন বা তোমার প্রোটন বা আলফা এগুলোকে কি হয়, ত্বরান্বিত করা হয়, অ্যাক্সিলারেট করা হয়, করে এগুলোকে ছেড়ে দেওয়া হয় টুয়ার্ডস দ্য টার্গেটের দিকে ছেড়ে দেওয়া হয়। তাহলে এরা কি করে, সেই টার্গেটটাকে ধাক্কা মারে, আঘাত করে। এটা নিউটন দিয়ে আঘাত করলো, যেই ধাক্কাটা মারলো এখানে একটা ইনিশিয়াল স্টেট আছে। ইনিশিয়াল স্টেট মানে হচ্ছে প্রাথমিক একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে ইউরেনিয়ামটা কয়েক ভগ্নাংশ সময়ের জন্য, ফর এ ফ্র্যাকশন অফ সেকেন্ড, এই নিউটনটাকে ক্যাপচার করে নেয়। ক্যাপচার করলে কি হবে, এটা দাঁড়াবে হচ্ছে U-236-92। এটা কিন্তু আমরা চোখে দেখতে পাবো না, একটা আনস্টেবল স্টেট, এটা একটা চোখে দেখতে পাবো না, কয়েক ভগ্নাংশ সময় এটা ঘটে। তারপরে এটা ভেঙে যায়, বিঘটিত হয়, দুটো টুকরে ভেঙে যায়। একটা টুকরো হচ্ছে তোমার বেরিয়াম 14156, আর একটা হচ্ছে ক্রিপ্টন Kr-9236, প্লাস আরো তিনটে নিউটন বেরোয়, প্লাস কিউ। এই কিউ হচ্ছে বিক্রিয়ার ফলে নির্গত শক্তি। এই পুরো ঘটনাটাকে আমরা বলছি হচ্ছে নিউক্লিয় বিভাজন। তাহলে নিউক্লিয় বিভাজন জিনিসটা কি হলো না, কোনো একটা ভারী নিউক্লিয়াসের ওপর খুব দ্রুত গতি সম্পন্ন নিউট্রন বা প্রোটন বা আলফা কণা দিয়ে আঘাত করলে সেই ভারী নিউক্লিয়াসটা অপেক্ষাকৃত সমভরে দুটো হালকা নিউক্লিয়াসে ভেঙে যায় এবং তার সঙ্গে প্রচণ্ড পরিমাণ শক্তি নির্গত করে। এই পুরো ঘটনাটাকে আমরা বলছি হচ্ছে নিউক্লিয় বিভাজন। এই কিউ এর ভ্যালু হচ্ছে অলমোস্ট 200 মেগা ইলেকট্রন ভোল্ট, অলমোস্ট 200 মেগা ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ বিশাল পরিমাণ শক্তি এই বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়। একটা কথা বলি, এই যে নিউক্লিয় বিভাজন সম্পর্কে আলোচনা করলাম, এই নিউক্লিয় বিভাজন বিক্রিয়াকে কাজে লাগিয়ে একটা জিনিস আবিষ্কার হয়েছিল, তার নাম হচ্ছে অ্যাটম বোম, পরমাণু বোমা। তোমরা জানো 1945 সালের 6 আগস্ট আর 9 আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিতে দুটো পরমাণু বোমা পড়েছিল। পরমাণু বোমা দুটোর নাম ছিল হচ্ছে, মানে কোড যে নাম ছিল, একটা নাম ছিল হচ্ছে লিটল বয়, একটা নাম ছিল হচ্ছে ফ্যাটম্যান। হ্যাঁ, লিটল বয় আর ফ্যাটম্যান। এই পরমাণু বোমার যে বেসিক প্রিন্সিপাল, এটা কিন্তু পরীক্ষায় আসে, পরমাণু বোমার যে বেসিক প্রিন্সিপাল বা নীতি এটা, সেটা হচ্ছে এই নিউক্লিয় বিভাজন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এবার একটা কথা বলি, এই নিউক্লিয় বিভাজন, এই যে পুরো প্রসেসটা, হ্যাঁ, একটা যন্ত্রের মধ্যে দিয়ে ঘটানো হয়, তাকে বলা হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টর। নিউক্লিয়ার রিঅ্যাক্টর বাংলায় বলে পারমাণবিক চুল্লি বলা হয়। তো এই যে নিউট্রন,
এই নিউট্রনের একটা নাম আছে, এগুলো জেনে রাখা ভালো। এই নিউট্রনটাকে বলা হয়, এটাকে বলা হয় তাপীয় নিউট্রন। তাপীয় নিউট্রন, ইংলিশে বলি আমরা থার্মাল নিউট্রন, তাপীয় নিউট্রন বা থার্মাল নিউট্রন। তো এই নিউট্রনগুলোর বৈশিষ্ট্য কি না, এরা কিন্তু খুব প্রচণ্ড গতিসম্পন্ন বা প্রচণ্ড শক্তি সম্পন্ন নিউট্রন নয়। হ্যাঁ, এরা কিন্তু এদের যে শক্তিটা সেটা একটা অণুপরমাণুর মধ্যে যে শক্তি থাকে 10⁻⁻² মেগা ইলেকট্রন ভোল্টের মতো, সেই প্রায় তার সমতুল্য পরিমাণ শক্তি নিয়ে এরা যায়। কিন্তু ব্যাপার আছে একটা, ছোট্ট একটুখানি বলে দিই আমরা, সেটা হচ্ছে যে এদেরকে যখন বলেছিলাম যে এদেরকে সাইক্লোট্রন যন্ত্রের মাধ্যমে দ্রুত গতি করা হয়, অর্থাৎ অ্যাক্সিলারেট করা হয়, করে ছেড়ে দেওয়া হয়। যখনই সাইক্লোট্রন থেকে এরা বেরিয়ে আসে তখন কিন্তু এরা হাই এনার্জেটিক থাকে, অর্থাৎ এদের শক্তি কিন্তু অনেক বেশি থাকে। কিন্তু এত বেশি শক্তি নিয়ে যদি এটাকে আঘাত করে তাহলে কিন্তু এই বিক্রিয়াটা ঘটবে না, অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন ঘটবে না। তাহলে তখন কি করা হয়, তখন এদের এই স্পিডটা কমানোর জন্য এদেরকে একটা জায়গার মধ্যে দিয়ে পাঠানো হয়, গ্রাফাইট রডের মধ্যে দিয়ে পাঠানো হয়, এবং গ্রাফাইট রডের ফাংশনটা হচ্ছে কি, কাজটা হচ্ছে কি, নিউটনের স্পিডটাকে কমিয়ে দেওয়া। ওই যন্ত্রটাকে বা ওই ডিভাইসটাকে আমরা বলছি হচ্ছে মডারেটর। মনে রাখবে, মডারেটর বলে একটা যন্ত্র, মানে একটা পার্ট আছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের, একটা পার্ট হচ্ছে মডারেটর, যার ফাংশনটা হচ্ছে যে হাই স্পিড নিউট্রনটাকে লো স্পিডে কনভার্ট করে দেওয়া। কারণ এনার্জিটাকে কমাতে হবে, এনার্জিটাকে কমালে তবেই এই যখন তাপীয় নিউট্রনে কনভার্ট করবে, অর্থাৎ এনার্জিটা একটা অণুপরমাণু এনার্জির সঙ্গে সমান হবে, তখনই গিয়ে ও ধাক্কা যখন মারবে, এবং সেই অবস্থাতেই বিক্রিয়াটা কিন্তু খুব সফলভাবে ঘটবে। ঠিক আছে, এবং এই দ্রুতগতি সম্পন্ন নিউটনের স্পিডটাকে কমানোর জন্য যে ডিভাইসটাকে ইউজ করা হয় সেটা হচ্ছে মডারেটর। এই মডারেটরে আমরা সাধারণত গ্রাফাইট রডকে ইউজ করে থাকি। তো আজকে এই নিউক্লিয়ার ওয়েভটা আমরা পড়ালাম, এটা কিন্তু একটু ভালো করে দেখতে হবে। নেক্সট ভিডিওতে আমরা আবার আরও এটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব।